দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান। ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারি। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ততা। সকল মানুষের, সরকার হবে সকল দলের এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নেব। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের মন্ত্রিসভার শপথ। থাকবেন হাজার খানেক দেশি বিদেশি অতিথি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা। রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক। দায়িত্ব পালনে 90% সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। পুরো রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। 18 ফেব্রুয়ারি থেকে ছুটি শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। জামায়াতে আমিরের সাথে তারেক রহমানের সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে একে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলাম। দুই নেতার বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, আগামী সংসদে সরকারের অংশ হবে না জামায়াত, পালন করবে শক্তিশালী বিরোধী দল ভূমিকা। এনসিপির আহ্বায়কের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। সাক্ষাৎকে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস বলছেন তিনি। জানিয়েছেন, বৈঠককে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে জানালে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় করেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য। সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। মঙ্গলবার শপথের আগে জল্পনা কল্পনা, কেমন হবে মন্ত্রিসভা, কতটা শক্তিশালী হবে বিএনপি সরকার, সেসব আলোচনার কেন্দ্রবিন্দু গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়। রোববার বেলা 12টার পরপরই কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শক্তিশালী সরকার পাবে বাংলাদেশ। নতুন ধারার আইন সভায় গুরুত্ব পাবে জনগণের প্রত্যাশা। সরকার হবে সকল মানুষের, সরকার হবে সকল দলের এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নেব। আস্থা অর্জন করতে গেলে এখন কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। 17 তারিখে সংসদ সদস্যদের শপথ হবে, সে ব্যাপারে নির্দেশনা হয়েছে। বিএনপিতে অনেক নিবেদিত প্রাণ লোকজন রয়ে গেছে। নেতৃত্ব একটা অসম্ভব ভালো নেতৃত্ব এবং শক্তিশালী এবং উন্নয়নমুখী নেতৃত্ব। মন্ত্রিসভায় থাকবেন অভিজ্ঞ ও মেধাবী তরুণ রাজনীতিকরা। নির্বাচনের লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন তারাও ভবিষ্যৎ পরিকল্পনায় একাত্মতার কথা জানালেন। তারেক রহমানের নেতৃত্বে আস্থা আছে সর্বস্তরের নেতাকর্মীর। 31 দফার বাস্তবায়ন পর্যন্ত আমরা দুই পক্ষের আমার দিক থেকে আগ্রহ রয়েছে। আমরা আমাদের ঐক্যবদ্ধতা যে জায়গাটা সেটাকে আমরা অব্যাহত রাখতে চাই। মবের কালচার শেষ হবে, শান্তি আসবে, সবাই আরামে থাকবে এবং নির্দোষ অনেক মানুষ বন্দি অবস্থায় আছে রাজনৈতিক হয়রানিভাবে।
সেগুলোর বিষয়েও আমি বলেছি। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ পাশাপাশি নবীনদের সংমিশ্রণে একটা অত্যন্ত সুন্দর মন্ত্রিসভা গঠন করবে। সাধারণ মানুষের যে এবার উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী দলকে যে ওরা বেছে নিয়েছে, তারেক রহমানের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যেন একটা শান্তির বাংলাদেশ যেন গঠন করে। নেতাকর্মীরা বলছেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার আকার যাই হোক, এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এর আগে 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ। বিএনপি ও মিত্র দলের 212 জন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের 77, ইসলামী আন্দোলনের 1 ও স্বতন্ত্র 7 জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। এরপর বিকাল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান। এর পরপরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় 1000 অতিথি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ হচ্ছে। এর প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়ে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবার আউটডোরে এরকম দুটো অনুষ্ঠান দুটো ভিন্ন সময় হচ্ছে। এই উপলক্ষে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকবে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে। পুলিশ জানিয়েছে অপ্রীতিকর যে কোনো ঘটনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন অপেক্ষা প্রশাসনের সর্বোচ্চ ওই কেন্দ্রবিন্দু সচিবালয়ে তাদের বরণের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ
17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায়, এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে, রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে, তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায়। যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা দেশকে যাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে দলভাবে আশ্রয়পত্র দেওয়া হবে না এবং তাদেরকে পুরো শাস্তির আওতায় আনা হবে। আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি, রাজনীতিকে আমরা সেবা মনে করি, জবাবদিহিতা মনে করি, দায়িত্ব মনে করি। বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নিজেরাই জোট করে শক্তির জানান দিল। সরকার গঠনের মতো আসন না পেলেও 11 দলীয় ঐক্যের 77 আসন প্রাপ্তিকে জামায়াতের নবজাগরণ হিসেবে দেখছেন বিশ্লেষক ডক্টর জহিরুল ইসলাম। বলছেন এই নির্বাচনে দলটির প্রাপ্তির পাল্লা বেশি ভারী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, সংসদের শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন তারা। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 17 বছর পর জামাত নিজ নেতৃত্বে জোট গড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত 77 আসন প্রাপ্তিকে জামাতের বড় উত্থান হিসেবেই দেখা হচ্ছে। 1991 সালে 18টি, 2001 সালে 17টি ও 2008 সালে 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন। এই নির্বাচনে জামাতে ইসলামীর জোটগত 77 আসনকে প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গায় দলটির প্রাপ্তিটাই বেশি দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। দলটি নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারাই সফলতা পেয়েছে। অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি আমি বলব, কারণ জামাতি এ পর্যন্ত যে 77টা আসন পেল তার জোট, ইতিহাসে এর আগে সে কখনো এটা পায়নি। এবং জামাতের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে ইয়াং জেনারেশনের একটা পালস ধরতে পারা, যে ইয়াং জেনারেশন কি চাচ্ছে, এবং তারা ইশতেহার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা এভাবে রেখেছে। পুরো ইয়াং জেনারেশন কিন্তু তার একটা ভালো সমর্থন সে পেয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল জামাত। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চান তারা। প্রত্যাশাটা একটু বড় ছিল যে হয়তোবা জনগণ আমাদেরকে দায়িত্ব পালনের জন্য সামনে এগিয়ে দিবে এবং সেই পরিমাণই সংসদ সদস্য হয়তো আমরা নির্বাচিত হব। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটা ওই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয় নাই।
রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম বলেন, নারী বিদ্বেষী ও স্বাধীনতা বিরোধী হিসেবে দলটিকে যে ট্যাগ দেওয়া হতো সেখান থেকেও এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা বের হতে পেরেছে জামাত। গড় ভোটের হিসেবে জামাত জোটের 43% ভোট সেই ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি। নারীদেরকে যে আগে মনে করা হতো যে জামাতিরা হচ্ছে বা নারী বিদ্বেষী বা নারীদেরকে তারা মানে ঘরে আটকে রাখতে চায়, এই জিনিসটা আমার মনে একটু চেঞ্জ হচ্ছে এবং এটা আসলে এই বিষয়টা কিন্তু জামাত মনে করতেছে যে নারীদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত এবং অনেক জায়গায় আমরা সেই অংশগ্রহণগুলি দেখেছি। সরকার গঠনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক আর দলের নীতি নির্ধারকরা। রাজনীতির এই ইতিবাচক ধারা দেশকে নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা তাদের। ঐক্যবদ্ধ থেকে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন, বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। এতে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস উইং জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় হয়েছে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এই ভোটে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর মানে পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা ইয়ে হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ছিল জন আকাঙ্ক্ষার সরকার। জনজীবনে স্বস্তি ফেরাতে প্রণীত আইনগুলো আগামী সংসদ অনুমোদন করবে বলে আশা প্রকাশ করেন। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি, ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন্ট করবে তো এইগুলো পাস হবে। বিগত সরকারের আমলে নাটক করে গুম করা হতো, তবে অন্তর্বর্তী সরকারের আমলে কোনো গুম হয়নি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা অবসরে যাবেন না, বরং তিনি তার বৈশ্বিক কাজগুলো করবেন। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা যুক্ত হয়ে পড়েছেন। শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে। তখন কি উনি বিদেশে গিয়েছেন? আগে যে নাটক করে মানুষকে মারা হতো সেগুলো একটা দেখেছেন? স্টেজ ক্রসফায়ারের নাম শুনেছেন? একটা ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার 90% সফল বলে মনে করেন শফিকুল আলম। ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য ন্যাশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই
সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সকালে রাজধানীর সেনা দপ্তরে সিএসএস দরবারে এমনটাই জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন তিনি। তবে সেনাপ্রধান স্পষ্ট করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত মোতায়েন থাকবে। সেনাপ্রধান তার বক্তব্যে নির্বাচনী কাজে সেনা সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গত ১.৫ বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে তা দেশ ও জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে সেনা সদস্যদের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের উপরও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। এ সময় পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করবেন। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আগামী 4 মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ শীর্ষ 4 পুলিশ কর্মকর্তা পলাতক। প্রসিকিউশন বলছে, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অকাট্য প্রমাণাদি দাখিল করেছেন তারা। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরে যখন নির্বিচারে গুলি চালায় পুলিশ, তখন প্রাণে বাঁচিতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে আটকা পড়ে আমির হোসেন নামের এক যুবক। ঝুলে থাকা অবস্থাতেই পুলিশ তাকে গুলি করে। পরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় নাদিম ও মায়া ইসলাম। এ ঘটনায় অভিযোগ আসে ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এএসআই তারিকুল ইসলাম ভুইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে বিচার শুরু হয়। যদিও চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা শুরু থেকেই পলাতক। প্রসিকিউশন বলছে, আমির হোসেনকে গুলি করে রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাকে চিহ্নিত করেছে সেদিন কর্মরত অন্য পুলিশ সদস্যরা। তারা জবানবন্দিও দিয়েছে ট্রাইব্যুনালে। রবিবার রামপুরার এই মামলায় রায় ঘোষণার জন্য আগামী 4 মার্চ দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ 14 জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্কে আমির হোসেনকে গুলিসহ রামপুরা এলাকায় হত্যাকাণ্ডের নানা তথ্যচিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, বিভিন্ন ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়। প্রসিকিউশন বলছে, মামলাটি প্রমাণ করতে অকাট্য দলিল তারা উপস্থাপন করেছেন। তবে এসব অপরাধের সাথে আসামিরা জড়িত নয় দাবি করে তাদের খালাস চান আসামিদের আইনজীবীরা। রামপুরার এই মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে পারে সরাসরি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রমজানে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ইংরেজি মাধ্যমও বন্ধ থাকবে, তবে যদি পরীক্ষা চলমান থাকে তাহলে তা চলতে বাধা নেই। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। 15 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে। অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তার গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে। এবং এই ক্ষেত্রে বলা আছে, যদি কোনো ধরনের পরীক্ষা থাকে, যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা, তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না, পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে।
বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করে এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। সংস্থাটি বলে, নির্বাচন নিয়ে আগ্রহ দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে বলেও মত দেয় পর্যবেক্ষণ সংস্থা আনফ্রেল। 394 বিদেশি পর্যবেক্ষক সহ স্থানীয়ভাবে এবারের নির্বাচন পর্যবেক্ষণ করেছে 55,000 পর্যবেক্ষক। ফলাফল প্রকাশের দুদিন পরে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস গণমাধ্যমে তুলে ধরে তাদের প্রাথমিক প্রতিবেদন। এশিয়ার 30 দেশের এই সংস্থার রিপোর্টে বলা হয়, সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। গত 3 নির্বাচনে ভোট দিতে না পারায় এবারের নির্বাচন নিয়ে আগ্রহ ছিল সাধারণ মানুষের। এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়েছে। 2008 সালের পরে এবারের নির্বাচনকে আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পেরে হয়তো এত উচ্ছ্বাস ও আগ্রহ। আওয়ামী লীগের অংশ নিতে না পারা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতার বিষয়গুলো রয়েছে রিপোর্টে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। এছাড়া নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে জুলাই চার্টারকে সামনে রেখে বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন। সর্বোপরি ইসির ব্যবস্থাপনা ভালো থাকলেও ভোট গণনা আরও স্বচ্ছ হওয়া জরুরি ছিল বলেও মনে করেন সংস্থার প্রতিনিধিরা। এদিকে 4টি সুশীল সমাজের প্রতিনিধি দল একসাথে সংবাদ সম্মেলনে তুলে ধরে তাদের মূল্যায়ন, জানায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল না। নির্বাচন পরবর্তী সংঘাত নিয়েও উদ্বেগ জানান তারা। নির্বাচন পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল। রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি, যার ফলে অনেক প্রতিবন্ধী মানুষ কেন্দ্রে আসতে পারেন। নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার মাত্রা এবং সহিংসতার ঘটনা আসলে বেড়ে গেছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জেনেছি যে সারা দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে 3 জন নিহত হয়েছেন। খুবই দুঃখজনক খবর আমাদের জন্য। এর মধ্যে একজন শিশু আছেন এবং 100 জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে পর্যবেক্ষণ সংস্থাগুলো, যেখানে থাকবে বেশ কিছু সুপারিশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস খুলে অবস্থান নেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে অফিসে প্রবেশ করেন। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নেয়ার খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে শহরের বিভিন্ন স্থান থেকে কয়েকজন নেতাকর্মী দিনাজপুর জেলা বাসুনিয়া পট্টি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান নেন। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হওয়ার ঘোষণা দিলে সেখান থেকে সরে পড়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জুলাই আগস্ট আন্দোলনের সময় বহির্ভূত ভবনের দোতলায় উঠে আগুন দেয়। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমরা এই দিনাজপুরের মাটিতে হুঁশিয়ারি করে দিচ্ছি, কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কোনো অফিস, কোনো ইউনিয়নে, কোনো পৌরসভার কোনো ওয়ার্ডে
কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অফিসের কাছে আসবেন না। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা কোন সাহসে এসে প্রকাশ্যে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অফিস উদ্বোধন করার সাহসটি পায়? এবার দখলকৃত পশ্চিম তীরের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধন করেছে ইসরায়েল। 1967 সালে এই নিবন্ধনের প্রস্তাব তোলা হয়, তবে তখন নানা জটিলতায় বাতিল হয় প্রস্তাবনাটি। নতুন ব্যবস্থায় ইসরায়েলিদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা কমবে। সিদ্ধান্তকে অবৈধ ও সংযুক্তিকরণের শামিল বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। অন্যদিকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে হামাস। দর্শক, এই ছিল আজকের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।